আজকে আমরা পড়ব লং রানের কস্ট থিওরিগুলো কিভাবে কাজ করে এবং লং রানের কস্ট থিওরিগুলো আমরা আজকে পড়ব। আগের ক্লাসে আমরা শর্ট রানের কস্ট থিওরিগুলো কমপ্লিট করেছি এবং সেখানে আমরা এই পার্টগুলো পড়েছি যে শর্ট রানে টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল অ্যাভারেজ কস্ট, শর্ট রানে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড শর্ট রানে মার্জিনাল কস্ট কীভাবে অপারেট করে সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা কি দেখব যে লং রানে টোটাল কস্ট কীভাবে কাজ করে, লং রানের অ্যাভারেজ কস্ট কীভাবে কাজ করে, লং রানের মার্জিনাল কস্ট কীভাবে কাজ করে এবং সেগুলো কীভাবে ডিরাইভ করতে হয়। অর্থাৎ লং রানের টোটাল কস্ট কার্ভটা আমরা কীভাবে আঁকবো, লং রানের অ্যাভারেজ কস্ট কার্ভটা আমরা কীভাবে আঁকবো, লং রান মার্জিনাল কস্ট কার্ভটা আমরা কীভাবে আঁকবো, সেগুলো সব আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা স্টার্ট করছি লং রান টোটাল কস্টের মাধ্যমে বা লং রান টোটাল কস্ট থেকে। সো লং রান বিষয়টা কি সেই সম্পর্কে আমি অলরেডি বহু ক্লাস করিয়েছি এবং লং রান নিয়ে আমার নতুন করে এখন বলার নেই। লং রান হচ্ছে সেই সময়কাল যে সময়কালে ফার্ম যদি তার প্রোডাকশান ইনক্রিজ করতে চায় বা ডিক্রিজ করতে চায় তাহলে সমস্ত ফ্যাক্টরকে চেঞ্জ করতে পারে। অর্থাৎ ধরো একটা ফার্ম আছে, সে তার প্রোডাকশানকে 100 ইউনিট আউটপুট সে তার আউটপুটকে 100 ইউনিট থেকে 1000 ইউনিটে নিয়ে যেতে চায় এবং এইটা করার জন্য যদি সে লেবারকেও বাড়াতে পারে, ল্যান্ডকেও বাড়াতে পারে, ক্যাপিটালকেও বাড়াতে পারে, সবকটা 3টে ফ্যাক্টর অফ প্রোডাকশানকেই যদি বাড়াতে পারে, বা আমরা এরকম বলে থাকি যে সব ফ্যাক্টর অফ প্রোডাকশানকেই যখন বাড়ানো যায় বা কমানো যায় বা চেঞ্জ করা যায় সেই সময়কালটাকে তাহলে বলা হয় লং রান। লং রানের ওরকম কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড নেই যে লং রান 1 বছরে হবে বা লং রান 5 বছরে হবে বা লং রান 10 বছরে হবে। কোনো কোম্পানির ক্ষেত্রে লং রান 5 বছরে অ্যাচিভ হয়ে যায়, কোনো কোম্পানির ক্ষেত্রে লং রান 1 বছরে অ্যাচিভ হয়ে যায়, আবার কোনো প্রডিউসারের ক্ষেত্রে লং রান 10 বছরে অ্যাচিভ হয়। ডিপেন্ড করছে একটা ফার্ম কতটা এফিশিয়েন্ট, তার কাছে কতটা টাকা আছে, সেই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে একটা ফার্ম কত তাড়াতাড়ি লং রানে পৌঁছাবে, অর্থাৎ কত তাড়াতাড়ি লেবার, ল্যান্ড, ক্যাপিটাল এই সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশানকে ভ্যারিয়েবল করে নিতে পারবে, অর্থাৎ চেঞ্জ করে নিতে পারবে, বাড়াতে পারবে বা কমাতে পারবে। ওকে, তো লং রান মানে কি আমরা বুঝে গেলাম। লং রান হচ্ছে এমন একটা সময়কাল যেখানে 3টে ফ্যাক্টর অফ প্রোডাকশান বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে প্রত্যেকটি ফ্যাক্টর অফ প্রোডাকশানই ভ্যারিয়েবল, অর্থাৎ আউটপুট চেঞ্জ করতে গেলে ওই প্রত্যেকটি ফ্যাক্টর অফ প্রোডাকশানকেই চেঞ্জ করা যেতে পারে, ল্যান্ডকেও, লেবারকেও, ক্যাপিটালকেও, সবকটা ফ্যাক্টর অফ প্রোডাকশানকেই চেঞ্জ করা যেতে পারে। সেই সময়কালটাকে আমরা বলি হচ্ছে লং রান। ওকে, এগুলো নিয়ে আগেও ক্লাস করানো হয়েছে। এবার আজকের আমাদের ক্লাসের প্রথম বিষয় হচ্ছে যে লং রান টোটাল কস্ট। ওকে, লং রান টোটাল কস্ট। সো উই আর স্টার্টিং ফ্রম হেয়ার লং রান টোটাল কস্ট। যেরকম আমি তোমাদেরকে বললাম যে লং রানে কোনো ফ্যাক্টর ফিক্সড নয়, প্রত্যেকটা ফ্যাক্টরই ভ্যারিয়েবল এবং এই কারণে লং রান টোটাল কস্ট কার্ভ একটাই হবে। ওকে, উই হ্যাভ অনলি ওয়ান লং রান টোটাল কস্ট কার্ভ, আমরা একটাই লং রান টোটাল কস্ট কার্ভ পাবো। দ্য লং রান টোটাল কস্ট ইজ দ্য মিনিমাম কস্ট অ্যাট উইচ ইচ লেভেল অফ আউটপুট ক্যান বি প্রডিউসড। কেন এটা মিনিমাম কস্ট লং রান টোটাল কস্ট কার্ভ? আমরা যেটা বললাম যে লং রান টোটাল কস্টটা মিনিমাম কেন, দেখো একটা ফার্ম লং রানে পৌঁছেছে মানে ওর কাছে কিন্তু এখন স্বাধীনতা আছে যে ও কতটা ল্যান্ড, ও এখন ল্যান্ডকেও বাড়াতে পারে, কমাতে পারে, লেবারকেও বাড়াতে পারে, কমাতে পারে, ক্যাপিটালকে অর্থাৎ মেশিনকেও বাড়াতে পারে, কমাতে পারে। রাইট, এখনও প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশানকে নিজের ইচ্ছে মতো বাড়াতেও পারে, কমাতেও পারে, অর্থাৎ চেঞ্জ করতে পারে। তাহলে এই ফার্মটা নিশ্চয়ই এখন খুঁজে বের করতে পারবে যে কতটা ল্যান্ড, কতটা লেবার, কতটা ক্যাপিটাল, কতটা র ম্যাটেরিয়াল, কতটা ইলেকট্রিসিটি, কতটা স্টাফ নিয়ে কাজ করলে আমার মিনিমাম কস্টে প্রোডাকশান হবে। এই ফার্মটা নিশ্চয়ই এখন খুঁজে বের করতে পারবে যে কতগুলো লেবার, কতগুলো ক্যাপিটাল, কতগুলো ল্যান্ড, কতটা প্ল্যান্ট, কতটা র ম্যাটেরিয়াল, কতটা স্টাফ নিয়ে কাজ করলে আমার মিনিমাম কস্টে প্রোডাকশান হবে, অবশ্যই খুঁজে বের করতে পারবে। রাইট, তো সেই কারণেই বলা হচ্ছে যে লং রান টোটাল কস্ট কিন্তু মিনিমাম কস্ট যেখানে আউটপুট তৈরি করা হচ্ছে। ওকে, ইন আদার ওয়ার্ডস ফর ইচ লেভেল অফ আউটপুট দ্যার ইজ এ পয়েন্ট অফ কস্ট কার্ভ ইন্ডিকেটিং দ্য মিনিমাম পিরিয়ড কস্ট। মানে দেখো এবার লং রান টোটাল কস্ট কার্ভটা কীভাবে তৈরি হয় আমি ওই লাইনটা যেটা পড়লাম ওটা কি এক্সপ্লেন করবো, বাট একটু পরে। দেখো শর্ট রানের যখন আমরা কথা বলি, শর্ট রানের অনেক কস্ট কার্ভ থাকে, শর্ট রান কস্ট কার্ভ কিন্তু অনেক থাকে বা শর্ট রান টোটাল কস্ট কার্ভ অনেক থাকতে পারে। যেরকম দেখো এখানে যেরকম আঁকা হলো,
এইটা হচ্ছে একটা শর্ট রান টোটাল কস্ট কার্ভ, যেটাকে আমি STC1 নাম দিলাম। আবার এইটা হচ্ছে আর একটা শর্ট রানের টোটাল কস্ট কার্ভ, যেগুলো আমরা আগের সেকশানে করেছি, রাইট। এবার এই আমি এক্ষুনি তোমাদেরকে কি বললাম, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এক্ষুনি বললাম যে লং রান টোটাল কস্ট কার্ভ হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম কস্টে প্রোডাকশান হবে যখন, সেই পয়েন্টগুলোকে নেবে। লং রান টোটাল কস্ট কার্ভ কোন পয়েন্টগুলোকে নেবে, যে পয়েন্টে প্রোডাকশানটা হবে মিনিমাম কস্টে, সব থেকে কম টাকা খরচ করে মিনিমাম কস্টে প্রোডাকশানটা হবে, সেই পয়েন্টগুলোকে নেবে হচ্ছে লং রান টোটাল কস্ট কার্ভ। এইবার ভালো করে লক্ষ্য করো, এই যে শর্ট রান টোটাল কস্ট কার্ভ 1 STC1 এর মিনিমাম পয়েন্ট কোথায়, এর মিনিমাম পয়েন্ট হচ্ছে এইখানে। আমি যদি ঠিকঠাক দেখাই তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই পয়েন্টটা হচ্ছে এর মিনিমাম পয়েন্ট এ। তাহলে লং রান টোটাল কস্ট কার্ভ নিশ্চয়ই এই এ পয়েন্টটা নেবে, অবশ্যই নেবে, রাইট। আবার শর্ট রান টোটাল কস্ট কার্ভ 2 অর্থাৎ এই পয়েন্টের এই কার্ভের মিনিমাম পয়েন্ট কোথায়, এই পয়েন্টটা, এই কার্ভের মিনিমাম পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে যেরকম আমি বললাম যে লং রান টোটাল কস্ট কার্ভে কি পয়েন্ট থাকবে, সব সেই সমস্ত পয়েন্ট থাকবে যে সমস্ত পয়েন্টে প্রোডাকশান তৈরি হবে মিনিমাম কস্ট কাজে লাগিয়ে, মিনিমাম কস্টের মাধ্যমে প্রোডাকশান হবে। লং রান টোটাল কস্ট কার্ভে সেই সমস্ত পয়েন্ট থাকবে যে সমস্ত পয়েন্টে মিনিমাম কস্টে প্রোডাকশান হবে। তাহলে আমরা শর্ট রান টোটাল কস্ট কার্ভের প্রথম মিনিমাম, মানে শর্ট রান টোটাল কস্ট কার্ভ 1 এর মিনিমাম পয়েন্ট এ পেলাম, শর্ট রান টোটাল কস্ট কার্ভ 2 এর মিনিমাম পয়েন্ট বি পেলাম। এই রকম যত শর্ট রান টোটাল কস্ট কার্ভ আছে তাদের প্রত্যেকের মিনিমাম পয়েন্টগুলোকে কানেক্ট করে 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 যে আমরা কার্ভটা পাবো, সেটাকে বলা হচ্ছে লং রান টোটাল কস্ট কার্ভ। যেটা এইভাবে দেখো, এই মিনিমাম পয়েন্টগুলো দিয়েই কিন্তু গেল। শর্ট রান টোটাল কস্ট কার্ভ 1 এর মিনিমাম পয়েন্ট এ, শর্ট রান টোটাল কস্ট কার্ভ 2 এর মিনিমাম পয়েন্ট বি দিয়েই কিন্তু গেল। এইভাবে আমরা লং রান টোটাল কস্ট কার্ভ পেলাম, যেটা আমি এখানে আলাদা করেও এঁকে রেখেছি। হলো, শর্ট রানের টোটাল কস্ট কার্ভ অনেক হতে পারে, রাইট, কিন্তু লং রানের টোটাল কস্ট কার্ভ একটাই হবে। কেন? কারণ লং রানের টোটাল কস্ট কার্ভ আলটিমেটলি ওই মিনিমাম পয়েন্টগুলো দিয়ে যায়। কোন মিনিমাম পয়েন্টগুলো? যে মিনিমাম কস্টের পয়েন্টগুলো, যে প্রোডাকশানগুলো মিনিমাম কস্টের মাধ্যমে হয়, যে প্রোডাকশান বা যে আউটপুটগুলো মিনিমাম কস্টের মাধ্যমে তৈরি হয়, সেই পয়েন্টগুলো দিয়ে যায় লং রান টোটাল কস্ট কার্ভ। সেই কারণেই লং রান টোটাল কস্ট কার্ভ কিন্তু একটাই হবে, ঠিক আছে। তো লং রান টোটাল কস্ট কার্ভ কীভাবে আঁকতে হয়, তোমাকে শর্ট রান টোটাল কস্ট কার্ভ আঁকতে হবে, যতগুলো শর্ট রান টোটাল কস্ট কার্ভ আঁকা পসিবল তোমাকে আঁকতে হবে। প্রত্যেকটার যে মিনিমাম পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে তুমি কি পেয়ে যাবে, লং রান টোটাল কস্ট কার্ভ। এখানে আমি দুটো শর্ট রান টোটাল কস্ট কার্ভ এঁকেছি, তার মিনিমাম পয়েন্ট দিয়ে লং রান টোটাল কস্ট কার্ভ দেখিয়েছি। কিন্তু এরকম প্রচুর শর্ট রান টোটাল কস্ট কার্ভ আছে, এবং প্রত্যেকটার মিনিমাম পয়েন্ট নিয়েই কিন্তু আমাদের লং রান টোটাল কস্ট কার্ভ তৈরি হচ্ছে। ওকে, নাও LTC বিগিনস ফ্রম এগুলো লেখা আছে, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, এগুলো এক্সপ্লেন করার মতো কিছু নেই। LTC, আচ্ছা হ্যাঁ একটা জিনিস একটুখানি বলে দিই, এখানে আমি এই পয়েন্টটা জাস্ট গ্রাফ থেকে একবার বলে দিই। লং রান টোটাল কস্ট কার্ভ দেখো, অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। শর্ট রান টোটাল কস্ট কার্ভগুলো কিন্তু অরিজিন থেকে স্টার্ট হয়নি। কোথা থেকে স্টার্ট হয়েছিল? এই দেখো, ওয়াই অ্যাক্সিস থেকে। তার মানে কি, শর্ট রানে যখন আমরা ছিলাম তখন আমার যদি আউটপুট জিরোও হয়ে যেত, কস্ট কিন্তু একটা থাকতো, হয়তো 10 টাকা বা 15 টাকা একটা কস্ট আমার থাকতো। এবং সেই কস্টটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম না যে শর্ট রানে আমরা যদি আউটপুট জিরোও করে দিই, তাও একটা ফিক্সড কস্ট আমাকে দিতে হয় মেশিনের জন্য, বা পার্মানেন্ট ওয়ার্কারের জন্য, পার্মানেন্ট লেবারের জন্য, বা ধরো যে ল্যান্ডটা কিনেছো তার রেন্ট হিসেবে একটা পার্মানেন্ট ফিক্সড কস্ট তোমাকে দিয়েই যেতে হবে। সেটাই কারণেই কিন্তু এই কস্টটা থেকে যেত, এই 10-15 এইগুলো থেকে যেত। এবং সেই কারণেই শর্ট রান টোটাল কস্ট কার্ভগুলো কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিসের কোনো একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছিল, অরিজিন থেকে কিন্তু স্টার্ট হচ্ছিল না। কিন্তু লং রান টোটাল কস্ট কার্ভ কিন্তু অরিজিন থেকে স্টার্ট হচ্ছে,
ওয়াই অ্যাক্সিস থেকে নয়। তার মানে কি, যেহেতু লং রানে প্রত্যেকটা কস্টই, আমরা তো দেখলাম লং রানে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশান, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সব ভেরিয়েবল, সব কিছুকেই চেঞ্জ করা যেতে পারে। তো সেই কারণেই লং রানে যখন আউটপুটটা জিরো হয়ে যায়, টোটাল কস্টও তার মানে জিরো হয়ে যায়। টোটাল কস্টও লং রানে কিন্তু জিরো হয়ে যায়, ওই ফিক্সড কস্টটা আর দিতে হয় না। কি বললাম ভালো করে বোঝো, লং রানে তুমি তো সব কিছু, সব ফ্যাক্টরকেই চেঞ্জ করতে পারো। তোমার যদি ইচ্ছে হয় যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তুমি সব ফ্যাক্টরকেই বাড়াতেও পারো কমাতেও পারো ইচ্ছে মতো। তো তোমার যদি ইচ্ছে হয় যে আমি কাল থেকে প্রোডাকশান বন্ধ করে দেবো, প্রোডাকশান জিরো করে দেবো, তো তোমার ফিক্সড কস্ট হিসেবে কি থাকছিল, ল্যান্ডের জন্য যে ধরো তুমি 200 টাকা দিচ্ছিলে সেটা থাকছিল ল্যান্ডের ভাড়া হিসেবে। তো তোমার লং রানে আছো, তো তুমি লং রানে আছো মানে তুমি ল্যান্ডকে চেঞ্জ করতে পারো। তোমার কাছে যে ল্যান্ডটা আছে সেটাকে তুমি বাড়াতেও পারো কমাতেও পারো, বেচেও দিতে পারো। তো ল্যান্ডটাকে তুমি বেচে দেবে, বেচে দিয়ে ল্যান্ডের আর ভাড়াটা তোমাকে দিতে হবে না, রাইট? ল্যান্ডের থেকে তুমি মুক্ত হয়ে গেলে, তো তোমার এই ফিক্সড কস্টটা আর থাকলো না, ঠিক আছে? আবার ধরো পার্মানেন্ট লেবার ছিল কিছু, তো পার্মানেন্ট লেবার যারা ছিল সেই তাদের একটা টাকা দিতে হতো, সেই টাকাটা ধরো 50 টাকা, তো সেটা তোমার ফিক্সড কস্ট ছিল। কিন্তু এখন তুমি লং রানে আছো, তুমি এখন লেবার কমাতেও পারো বাড়াতেও পারো। অর্থাৎ যদি তুমি ঠিক করো যে আমি প্রোডাকশন আর করবো না, আউটপুট জিরো করে দেবো কাল থেকে, যারা পার্মানেন্ট লেবার ছিল তাদেরকে ছাড়িয়েও দিতে পারো, তো ফিক্সড কস্ট সেদিক থেকেও তোমার জিরো হয়ে যাবে। এইভাবে লং রানে কিন্তু আমরা ল্যান্ডও চেঞ্জ করে ফেলতে পারি, লেবারও চেঞ্জ করে ফেলতে পারি, ক্যাপিটাল, মেশিন, যদি ঠিক করি যে আউটপুট কাল থেকে তৈরি করব না, মেশিনগুলোকে বিক্রি করে দিতে পারি লং রানে, রাইট? তো আমি সেখানেও আমার ফিক্সড কস্ট জিরো হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু লং রানে আমাদের ফিক্সড কস্ট জিরো হয়ে যায়। তো যখন আউটপুট জিরো, ফিক্সড কস্টও জিরো, মানে ফিক্সড কস্টও জিরো, ভ্যারিয়েবল কস্টও জিরো, টোটাল কস্টও জিরো। তো লং রানের টোটাল কস্ট কিন্তু জিরো হয়ে যায় যখন আউটপুট জিরো হয়ে যায়, রাইট? তো পয়েন্টটা কি হয়ে যায়, 0,0, রাইট? ভালো করে ভাবো, কিউ জিরো, এলটিসি সেটাও জিরো। তাহলে মূল বিন্দু থেকে শুরু হচ্ছে কেন লং রান টোটাল কস্ট কার্ভটা, এবার বোঝা গেল? এই কারণে লং রান টোটাল কস্ট কার্ভটা মূল বিন্দু বা অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। হলো আর একটা পয়েন্ট, যেটা লং রান টোটাল কস্ট কার্ভের একটা পজিটিভ স্লোপ আছে, যেটা তোমরা দেখতেই পেয়েছো। আর লং রান টোটাল কস্ট কার্ভের একটা ট্রেন্ড আছে, ট্রেন্ডটা সম্পর্কে একটু বলি। এটা আমি তো তোমাদেরকে টেবিল বা নিউমেরিক্যাল টেবিল দিয়ে বোঝাতে পারলাম না, কারণ সেটা অনেক বেশি লেংদি হয়ে যাবে এবং সেটা করা হয়ও না সাধারণত। তো আমি লং রান টোটাল কস্ট কার্ভের, তোমরা এতদিন অবধি কার্ভ সম্পর্কে যা পড়েছো তাতে তোমরা এটা বুঝতে পেরে যাবে আশা করি। এই কার্ভটাকে ভালো করে ফলো করো, পুরো জুড়েই কিন্তু কার্ভটা আপওয়ার্ড স্লোপিং বা পজিটিভলি স্লোপড, পুরো জুড়েই, মানে পুরো কার্ভটাই পজিটিভলি স্লোপড। এই পয়েন্ট এ অবধি কার্ভটা পজিটিভলি স্লোপড তো বটেই, কিন্তু এর যে ইনক্রিজ, পজিটিভলি স্লোপড মানে কি, মানে হচ্ছে যত আউটপুট বাড়ছে কস্ট বা টোটাল কস্টটা বাড়ছে। যত আউটপুট বাড়ছে, দেখো আউটপুট বাড়লো টোটাল কস্টও বাড়লো। কীভাবে বুঝলাম, দেখো আউটপুট বাড়ছে টোটাল কস্টও বাড়ছে, আবার আউটপুট বাড়লো টোটাল কস্ট, দেখো টোটাল কস্ট আবার বাড়লো, রাইট? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে, ভালো করে লক্ষ্য করবে, নাহলে এটা বুঝতে পারবে না। আউটপুট আমি বলতে গেলে প্রায় একই পরিমাণ বাড়িয়েছি, টোটাল কস্ট কি আর আগের মতো বেড়েছে? আগে এতটা বেড়েছিল, এখন কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আগের থেকে একটু কম বেড়েছে। আবার একটু আউটপুট বাড়ানো যাক, অতটাই আউটপুট হিসাব মতো বাড়িয়েছি, টোটাল কস্ট দেখো কতটা বাড়লো। টোটাল কস্ট কিন্তু, অনেকে বলবে না আউটপুট অতটা বাড়ানো হয়নি, তো আমি ঠিক করে দিচ্ছি সেই কারণে, যাতে এই প্রশ্নটা না ওঠে। আউটপুট দেখো আমি প্রায় একই রকম বাড়িয়েছি, এবারও আউটপুট আমি অর্থাৎ আউটপুট আমি প্রায় একই রকম বাড়ালাম, একই পরিমাণ বাড়ালাম, টোটাল কস্ট কি ততটাই বাড়লো? না, টোটাল কস্ট কিন্তু অনেকটা কম বাড়লো। তো আউটপুট বাড়ানোর ফলে টোটাল কস্ট বাড়ছে ঠিকই, লং রান টোটাল কস্ট বাড়ছে ঠিকই, কিন্তু কী রেটে বাড়ছে? ডিমিনিশিং রেটে বাড়ছে, আগের থেকে কম বাড়ছে। আগে যতটা করে বাড়ছিল টোটাল কস্ট, আউটপুট বাড়ানোর ফলে আগে টোটাল কস্ট যতটা করে বাড়ছিল, আস্তে আস্তে সেটা আরও কম বাড়ছে, আগের থেকে কম বাড়ছে। এটাকে বলা হয় টোটাল কস্ট ইজ ইনক্রিজিং বাট অ্যাট ডিমিনিশিং রেট, ওকে?
তাহলে এ পয়েন্ট অবধি তো আমরা দেখতে পেলাম যে আউটপুট বাড়ছে কিন্তু ডিমিনিশিং রেটে, এই টোটাল কস্ট বাড়ছে, টোটাল কস্ট বাড়ছে, আউটপুট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট বাড়ছে কিন্তু ডিমিনিশিং রেটে। এবার এ পয়েন্টের পরে দেখা যাক, এগুলো সব মুছে দিই যাতে বুঝতে অসুবিধা না হয়। এ পয়েন্টের পরে দেখা যাক এবার। এ পয়েন্টের পরে দেখো, মানে ধরো এই পয়েন্ট, এ পয়েন্টের পরে মানে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টে কস্ট কত, আউটপুট এত, কস্ট এত হলো, আউটপুটটা মাত্র এইটুকু বাড়ালাম, কস্ট দেখো বাড়লো এতটা। আবার আউটপুট ধরো আমি এই পয়েন্টে আউটপুট আবার ধরো এইটুকুই বাড়ালাম, একই পরিমাণ তো আউটপুট বাড়াবো, আউটপুট আবার এইটুকু বাড়ালাম, কস্ট দেখো হলো। ভালো করে লক্ষ্য করবে, আউটপুট একই পরিমাণ বাড়লো, আউটপুট প্রথমে এতটা বাড়লো, এখান থেকে এতটা বাড়লো, কস্ট এতটা বাড়লো। এবার আউটপুট আবার একই পরিমাণ বাড়লো কিন্তু টোটাল কস্ট কিন্তু অনেকটা বেড়ে গেল। তার মানে কি, এবার আউটপুট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট বাড়ছে ঠিকই, কিন্তু কী রেটে বাড়ছে, আগের থেকে বেশি বাড়ছে। আগে এতটা আউটপুট বাড়ায় টোটাল কস্ট এতটা বাড়ছিল, এখন এতটা আউটপুট বেড়ে যাওয়ায়, সেম পরিমাণ আউটপুট বেড়ে যাওয়ায় টোটাল কস্ট এতটা বাড়ছে। তাহলে টোটাল কস্ট কিন্তু এখন আগের থেকে বেশি বাড়ছে। তো এটাকে আমরা কি বলি, টোটাল কস্ট ইজ ইনক্রিজিং, বাট কী রেটে, ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট, আগের থেকে বেশি বাড়ছে, ইনক্রিজিং রেট। তাহলে একটা লং রান টোটাল কস্ট কার্ভের মধ্যে কিন্তু এই দুটো জিনিস একসাথে লক্ষ্য হচ্ছে, যে পয়েন্ট এ অবধি আউটপুট বাড়ছে, টোটাল কস্ট বাড়ছে, কী রেটে, ডিক্রিজিং রেটে। আর এ পয়েন্টের পরে, এ পয়েন্টের পর থেকে কি হচ্ছে, আউটপুট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট কমছে, এই সরি কী বলছি, কমছে না, আউটপুট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট বাড়ছে, কী রেটে বাড়ছে এবার, অ্যাট ইনক্রিজিং রেট। তাহলে টোটাল কস্টের যে কার্ভটা, লং রান টোটাল কস্টের যে কার্ভটা, সেটাতে কিন্তু এই দুটো জিনিসই হচ্ছে, টোটাল কস্ট একবার ডিক্রিজিং রেটে বাড়ছে, একবার ইনক্রিজিং রেটে বাড়ছে, দুটো পার্টি কিন্তু রয়েছে, সেটাই এখানে লেখা আছে। দেখো যে লং রান টোটাল কস্ট কার্ভ অ্যাট ফার্স্ট ইনক্রিজেস অ্যাট আ ডিমিনিশিং রেট, দেন ইট ইনক্রিজেস অ্যাট অ্যান ইনক্রিজিং রেট হলো। নাও লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, যেটাকে বলা হয় এনভেলপ কার্ভ। লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ রেফার্স টু দ্য মিনিমাম পসিবল পার ইউনিট কস্ট। লং রান টোটাল কস্ট কার্ভ কী বলছিল, সেই সমস্ত পয়েন্ট নিয়ে তৈরি হচ্ছিল যেই সমস্ত পয়েন্ট আমাদেরকে মিনিমাম কস্ট দেবে, মিনিমাম টোটাল কস্ট দেবে, মিনিমাম টোটাল কস্ট, যে সমস্ত পয়েন্ট আমাদেরকে মিনিমাম টোটাল কস্ট দিচ্ছিল সেই সমস্ত পয়েন্ট নিয়ে আমাদের লং রান টোটাল কস্ট কার্ভটা তৈরি হচ্ছিল, রাইট। এবার তাহলে মিনিমাম টোটাল কস্ট যে সমস্ত পয়েন্টে পাওয়া যাচ্ছিল সেই সমস্ত পয়েন্ট নিয়ে আমাদের লং রান টোটাল কস্ট কার্ভটা তৈরি হলো। তাহলে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কীভাবে তৈরি হবে, মিনিমাম পার ইউনিট কস্ট, মিনিমাম পার ইউনিট কস্ট যে সমস্ত পয়েন্ট আমাদেরকে দেবে, বা মিনিমাম পার ইউনিট কস্ট মানে কি, মিনিমাম অ্যাভারেজ কস্ট। তো মিনিমাম অ্যাভারেজ কস্ট যে সমস্ত পয়েন্ট আমাদেরকে দেবে সেই সমস্ত পয়েন্ট নিয়ে তৈরি হবে হচ্ছে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। ওকে, তো দেখো এখানে করা আছে ঠিক সেম ওয়েতে। লং রান টোটাল কস্ট কার্ভ করার জন্য আমাকে কি করতে হলো, লং রান টোটাল কস্ট কার্ভ করার জন্য আমাকে শর্ট রান টোটাল কস্ট কার্ভগুলো আঁকতে হলো, তাদের মিনিমাম পয়েন্টগুলো খুঁজতে হলো, রাইট। এবং সেই সমস্ত পয়েন্টগুলোকে জুড়ে 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 আমি লং রান টোটাল কস্ট কার্ভ আঁকলাম। তো আমাকে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ আঁকতে হলেও কি করতে হবে, আগে আমাকে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভগুলো আঁকতে হবে, যেটা আমি এখানে এঁকেছি। দেখো এই যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ 1, এটা প্রথমে আঁকলাম, এর মিনিমাম পয়েন্টটা খুঁজে এ দাগ দিয়ে রাখলাম। তারপরে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ 2 আঁকলাম, এর মিনিমাম পয়েন্টটা খুঁজে বি দাগ দিয়ে রাখলাম। তারপরে এই সমস্ত এই রকমভাবে ডান দিকেও দেখানো হয়েছে, এই রকম প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ আঁকবো, তার মিনিমাম পয়েন্টটা খুঁজবো, ঠিক যেরকম লং রানে করেছিলাম। প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ আঁকবো, তার মিনিমাম পয়েন্ট খুঁজবো, খুঁজে সেই মিনিমাম পয়েন্টগুলোকে কানেক্ট করে
এই জায়গাটায় মিনিমাম পয়েন্টটা কানেক্ট হয়নি অ্যাকচুয়ালি, এই জায়গাটা একটু এইভাবে আঁকতে হতো কার্ভটা। যাই হোক, সেটা তোমরা বুঝতে পারবে যখন নিজেরা আঁকবে, এটা একটু ঠিক করে নেবে পারলে। যে আমি জাস্ট বলে দিচ্ছি, এই কার্ভটা এই পরের যে লাস্টের যে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কার্ভটা, এটা এরকম না করে এইভাবে আঁকবে। না, দাঁড়াও, এটা ভুল হয়েছে একটু, আমি জাস্ট এঁকে দিচ্ছি। এই রকমভাবে আঁকবে যাতে মিনিমাম পয়েন্টটা পাওয়া যায় আর কি, এইটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। ওকে, তো হলো, এইটা না এঁকে এইভাবে এঁকে নেবে, হলো। এবার এই সমস্ত পয়েন্ট এ বি সি ডি কে, এই সমস্ত পয়েন্ট, যে সমস্ত পয়েন্ট আমাদেরকে কি বলছে, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভগুলোর মিনিমাম বলে দিচ্ছে, সেই সমস্ত পয়েন্টকে কানেক্ট করলে আমরা যে কার্ভটা পাবো, যেটাকে আমি এখন নীল কালারে আঁকতে চলেছি, ভালো করে দেখো। এই যে কার্ভটা, যেটাকে আমি এখন নীল কালারে আঁকতে চলেছি, একটু ভুল হচ্ছে, মানে একটু জায়গা দিয়ে যাচ্ছে না সঠিক জায়গা দিয়ে, আর তোমরা বুঝতে পারছো আশা করি। তাও এই যে নীল কালারের যে কার্ভটা পেলাম, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। ওকে, সো দিস ইজ ইট। লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কি, আচ্ছা হলো, এলএসিকে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভকে এনভেলাপ কার্ভও বলা হয়, অ্যাজ ইট এনক্লোজেস অল শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। কীভাবে তৈরি হচ্ছে এলএসিটা, প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টগুলোকে নিয়ে তৈরি হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টগুলোকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের লং রান অ্যাভারেজ কার্ভ। তো হিসাব মতো ও এনভেলাপ বা খামের মতো জড়িয়ে রেখেছে কাকে, লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটা এনভেলাপ বা খামের মতো জড়িয়ে রেখেছে কাকে, এই শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভগুলোকে, রাইট। সেই কারণে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভকে বলা হয় এনভেলাপ কার্ভ। ওকে, এলএসি ইজ অলসো কল্ড দ্য প্ল্যানিং কার্ভ। প্ল্যানিং কার্ভ বলা হয় এলএসিকে, কারণ এইটা দেখেই, লং রান অ্যাভারেজ কস্টটা দেখেই একটা ফার্ম সিদ্ধান্ত নিতে পারে, প্ল্যান করতে পারে যে আগে কতটা প্রোডাকশান করতে হবে বা কত অ্যামাউন্ট প্রোডাকশান করলে মিনিমাম কস্টে প্রোডাকশান হতে পারে, সেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু এই এলএসিকে দেখেই নেওয়া হয়, এলএসির মাধ্যমেই নেওয়া হয়। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দি লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। আর এখানে কিছু বলা আছে, হ্যাঁ এই জায়গাটা একটু বলে দিই, যে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ ইজ ট্যানজেন্ট টু ইচ এসএসি অ্যাট সাম পয়েন্ট, লোয়েস্ট মে নট বি অন দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি উইথ দ্য এলএসি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য লোয়েস্ট পয়েন্ট অন এসএসি কার্ভ ইজ ট্যানজেন্ট টু দ্য লোয়েস্ট পয়েন্ট অফ এলএসি কার্ভ। এটা একটু দেখে নাও। আচ্ছা, আর একটা ব্যাপার আমি বলে দেবো, এই জায়গাটায় এই যে এসএসি কার্ভের লোয়েস্ট, এই এসএসি কার্ভের যে লোয়েস্ট, এটা এই এসএসিটা কি লোয়েস্ট এসএসি কার্ভ, তার যে লোয়েস্ট পয়েন্টটা, সেটা আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যেটা এলএসি, তার লোয়েস্ট পয়েন্টের সাথে কানেক্ট করা উচিত, মানে যেটাকে আমি কে পয়েন্ট নাম দিয়েছি। এবার এখানে একটা বিষয় একটু মাথায় রাখবে, যেটা আমি বলে দেবো এক্ষুনি, সেটা হচ্ছে যে চেষ্টা করবে যেন প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম দিয়ে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভের পয়েন্টগুলো বেরোয়। কিন্তু যদি তুমি এটা নাও মেলাতে পারো, যে প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাচ্ছে না, তাতেও কিন্তু ভুল হবে না, কারণ লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কিন্তু সবসময় প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যায় না। লং রান টোটাল কস্ট কার্ভ যেরকম সবসময় প্রত্যেকটা শর্ট রান টোটাল কস্ট কার্ভের মিনিমাম দিয়েই যায়, কি বললাম, লং রান টোটাল কস্ট কার্ভ কি হয়, সব সময় শর্ট রান, প্রত্যেকটা শর্ট রান টোটাল কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়েই যায়। কিন্তু শর্ট রান, এই লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এটা কিন্তু প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম দিয়ে যায় না। আমি দুটোকে কম্প্যারিজন করে বোঝাতে সুবিধা হবে বলে এতক্ষণ বলছিলাম যে প্রত্যেকটা পয়েন্টের মিনিমাম দিয়েই যাবে, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টগুলো দিয়েই আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটা যাবে, কিন্তু সেটা সত্যি নয়, সব সময় যাবে না। আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম দিয়ে কিন্তু যাবে না, কোনো একটা পয়েন্ট দিয়ে হয়তো যাবে, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম দিয়ে যাবে না। তো এটা কিন্তু লং রান টোটাল কস্ট কার্ভের থেকে একটু আলাদা, মানে শর্ট রান টোটাল লং রান অ্যাভারেজ কস্টটা, তার কার্ভটা কিন্তু শর্ট রান টোটাল, এই লং রান অ্যাভারেজ কস্টের কার্ভটা কিন্তু লং রান টোটাল কস্টের কার্ভের থেকে একটু আলাদা এই দিক থেকে,
কি বললাম, লং রান টোটাল কস্ট কার্ভ প্রত্যেকটা শর্ট রান টোটাল কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যায়, কিন্তু লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কিন্তু প্রত্যেকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যায় না। যেমন এই শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ 1 এর মিনিমাম পয়েন্ট কোথায়, এখানে হবে, এই পয়েন্ট দিয়ে গেছে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ না। এই শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ 2 এর মিনিমাম পয়েন্ট কোথায়, এখানে হবে, গেছে এই পয়েন্ট দিয়ে, আমাদের লং রান অ্যাভারেজ কস্ট না, রাইট। কিন্তু এখানে এইটা ডিফারেন্স। এবার আমি প্রথমে ওই ডিফারেন্সটা বলিনি, কারণ প্রথমে ডিফারেন্সটা বললে তোমাদের রিলেট করতে অসুবিধা হতো। এখন আমি প্রথমে পুরোটা পড়িয়ে দিলাম, কীভাবে আঁকতে হয় তোমরা বুঝে গেলে, তারপরে আমি ডিফারেন্সটা বলে দিলাম যে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কিন্তু শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ প্রত্যেকটি শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যায় না। ট্যানজেন্ট হয় কোনো না কোনো পয়েন্ট দিয়ে ঠিক যায়, কিন্তু সবকটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম দিয়ে যায় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে লোয়েস্ট যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভটা আছে, সব থেকে নিচে যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভটা আছে, যেটা হচ্ছে এসএসসি 4, তার যে মিনিমাম পয়েন্ট কে, সেই পয়েন্ট দিয়ে কিন্তু লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাবেই। অন্য শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টগুলো দিয়ে হয়তো লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাবে না, কিন্তু সব থেকে লোয়েস্ট যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ আছে এসএসসি 4, যেটা এখানে নাম দেওয়া, তার মিনিমাম পয়েন্ট যেটা কে, সেই পয়েন্ট দিয়ে অবশ্যই লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাবে। ঠিক আছে, সেটা এখানে লেখা আছে, দেখো। The lowest point on SSE curve is tangent to the LSE curve only at the lowest LSE curve. Only at the lowest LSE curve না, এটা lowest SSE curve হবে, lowest SSE curve, lowest যে SSE curve থাকে তার পয়েন্ট, মানে lowest point on SSE curve is tangent। হ্যাঁ ঠিক আছে, এবার তোমরা পড়ে বুঝে নিতে পারবে। এবার লং রান মার্জিনাল কস্টের বিষয়ে আসা যাক। লং রান মার্জিনাল কস্ট তাহলে কিভাবে হবে? আচ্ছা, তাহলে শর্ট রান, তোমরা শর্ট রান টোটাল কস্ট জানো, শর্ট রান টোটাল কস্ট থেকে শর্ট রান টোটাল কস্টের মিনিমাম পয়েন্টগুলো খুঁজে বের করো, এবং সেই পয়েন্টগুলোকে কানেক্ট করে 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 আমরা যেটা পাবো সেটা হচ্ছে লং রান টোটাল কস্ট কার্ভ। তোমরা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ জানো, সেই কার্ভগুলো আঁকো। সেই কার্ভের যে কোনো একটা পয়েন্ট দিয়ে মিনিমাম হতে হবে এরকম কোনো, লোয়েস্ট পয়েন্ট হতে হবে এরকম কোনো মানে নেই, সেই কার্ভের যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাবে। কিন্তু মাথায় রাখতে হবে সব থেকে নিচে যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ আছে তার যে লোয়েস্ট পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে অবশ্যই আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ যাবেই। হয়ে গেল, এটা আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, রাইট। নাও উই আর গোয়িং টু ডিসকাস লং রান মার্জিনাল কস্ট কার্ভ। তো এটা কিছুই না, যখন তোমরা মার্জিনাল কস্ট পড়েছিলে, শর্ট রানেই পড়েছিলে, তখন কিভাবে লিখতাম আমরা, যে প্রোডাকশান বা আউটপুটে চেঞ্জ হলে টোটাল কস্ট কতটা চেঞ্জ হচ্ছে, টোটাল কস্টের চেঞ্জ ডিউ টু চেঞ্জ ইন আউটপুট, রাইট, সেটাকেই আমরা বলতাম মার্জিনাল কস্ট। তো এখানে খালি একটা এল চলে এসছে, লং রান মার্জিনাল কস্ট। হোয়াট ইজ দ্যাট? চেঞ্জ ইন লং রান টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। ওকে, সো লং রান টোটাল কস্ট কার্ভ থেকে আমরা ঠিক যেরকম শর্ট রান টোটাল কস্ট কার্ভ থেকে আমরা শর্ট রান মার্জিনাল কস্ট আঁকতে পারতাম, সেরকমই লং রান টোটাল কস্ট কার্ভ থেকেও আমরা লং রান মার্জিনাল কস্ট আঁকতে পারবো। লং রান টোটাল কস্ট লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ আর লং রান মার্জিনাল কস্টের মধ্যে কি রিলেশন আছে? আশা করি তোমাদের এটা মনে আছে যে শর্ট রান টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে রিলেশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ওটা কি অ্যাভারেজ কস্ট ছিল? শর্ট রানে পড়েছিলাম, তার মানে ওটা অবশ্যই শর্ট রান অ্যাভারেজ কস্ট আর শর্ট রান মার্জিনাল কস্ট ছিল। রিলেশনটা কি পড়েছিলাম? ওয়েন এসি রাইজেস, যাদের মনে নেই আগের ভিডিও দেখো, এমসি রাইজেস মোর, ওয়েন এসি ফলস এমসি ফলস মোর, রাইট। অ্যান্ড আরেকটা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে এমসি ইন্টারসেক্ট এসি অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, এমসি ইন্টারসেক্টস এসি অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট। এবার খালি এগুলোর জায়গায় আগে এস ছিল বা আগে কিছু ছিল না মানে এস বোঝাচ্ছিল, এখন এল লাগিয়ে দাও, এলএসি এলএমসি এলএসি এলএমসি এলএমসি কাটস এলএসি অ্যাট দ্য লোয়েস্ট। এবার পড়ো, এলএসি রাইজেস এলএমসি রাইজেস মোর,
এলএসি ফলস, এলএমসি ফলস মোড, এলএমসি ইন্টারসেক্ট এলএসি বা ইন্টারসেক্ট কেটে তুমি কাটও লিখতে পারো অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট অফ এলএসি। ঠিক আছে, দেখো এলএমসি এলএসিকে কাট করছে কোথায়, এলএসির লোয়েস্ট পয়েন্টটা, যদিও এটাকে লোয়েস্ট পয়েন্ট মনে হচ্ছে না, বাট তাও ধরে নিলাম আমরা এই এ পয়েন্ট যেটা হচ্ছে এলএসির লোয়েস্ট পয়েন্ট, সেই পয়েন্টেই এলএমসি এলএসিকে কাট করছে বা ইন্টারসেক্ট করছে। So this is the concept of long run marginal cost. ইম্পর্টেন্ট অফ কস্ট, ইম্পর্টেন্স অফ কস্ট কার্ভ, কস্ট কার্ভগুলোর অনেক ইম্পর্টেন্স আছে। ফার্ম ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারে, কোন প্ল্যানটা রাখবে কোন প্ল্যানটা বন্ধ করে দেবে সেই ডিসিশন নিতে পারে, কতটা আউটপুট তৈরি করতে হবে সেই ডিসিশন নিতে পারে, কখন প্রোডাকশন থামিয়ে দিতে হবে সেই ডিসিশন নিতে পারে, কতটা প্রফিট লস হচ্ছে সেই ডিসিশন সেই ক্যালকুলেশন করতে পারে। সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য কস্ট কার্ভ। এবার একটা নিউমেরিক্যাল আছে কস্ট কার্ভের, দেখো এটা খুব সিম্পল জিনিস। আমাদের কাছে কোয়ান্টিটি দেওয়া আছে 0 1 2 3 4 5 6 5 অবধি আছে। টোটাল কস্ট দেওয়া আছে 10 24 28 30 34। টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে 10 10 10 10 10। ধরো তুমি টোটাল ভ্যারিয়েবল কস্টটা জানো না, কীভাবে বের করবে? টোটাল কস্ট কী হয় ভালো করে ভাবো, টোটাল কস্ট হয় হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। তুমি টোটাল কস্ট জানো 10, রাইট? টোটাল ফিক্সড কস্ট জানো 10, টোটাল ভ্যারিয়েবল কস্ট বের করতে পারবে না? কত হবে 10 - 10, দ্যাট উইল বি 0, তো এখানে 0 বসলো। আবার পরেরটায় আসো, টোটাল ফিক্সড কস্ট 10, টোটাল কস্ট 18, তাহলে টোটাল কস্টের জায়গায় 18 বসাও, টোটাল ফিক্সড কস্টের জায়গায় 10 বসাও, টোটাল ভ্যারিয়েবল কস্ট কত হবে 18 - 10, দ্যাট ইজ 8। এইভাবে আমরা টোটাল ভ্যারিয়েবল কস্টগুলো বের করতে পারবো প্রত্যেকটার ক্ষেত্রে। হয়ে গেল। তারপরে অ্যাভারেজ কস্ট কীভাবে বেরোবে? অ্যাভারেজ কস্ট এর ফর্মুলা কী আছে? প্রথমে বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট কীভাবে বেরোবে। অ্যাভারেজ ফিক্সড কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট বাই কোয়ান্টিটি অফ আউটপুট বা কোয়ান্টিটি অফ প্রোডাকশান। সো টোটাল ফিক্সড কস্ট কত? প্রথমে ছিল 10, তাহলে 10/0 হবে কত? 10/0 ইজ ইনডিফাইন্ড, সো সেই কারণে এখানে দাগ দেওয়া আছে। তারপরে আবার টিএফসি কত? 10, 10/1 কত হবে 10। এইভাবে অ্যাভারেজ ফিক্সড কস্টগুলো বের করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা কি? অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট বাই কিউ। তো টোটাল ভ্যারিয়েবল কস্ট কত? প্রথমে 0, 0/0 ইনডিফাইন্ড, সো লেখা হয়নি। তারপরে 8, 8/1 কত হবে 8। তারপরে 14, 14/2 কত হবে 7। বোঝা গেল? অ্যাভারেজ কস্ট বের করতে হয়েছে। এরপরে অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি? টোটাল কস্ট বাই কোয়ান্টিটি অর টোটাল প্রোডাকশান অর আউটপুট, রাইট? সো টোটাল কস্ট কত? 10, 10/0 ইনডিফাইন্ড, তো লেখা হয়নি। 18, 18/1 কত হবে 18। 24/2 কত হবে 12। এইভাবে হলো। মার্জিনাল কস্ট কি? আউটপুট 1 ইউনিট বেড়ে যাওয়ার ফলে টোটাল কস্ট কতটা চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের মার্জিনাল কস্ট, রাইট? আউটপুট 1 ইউনিট বেড়ে যাওয়ার ফলে টোটাল কস্ট কতটা চেঞ্জ হচ্ছে। তো আউটপুট 0 থেকে 1 হলো মানে 1 বাড়লো, টোটাল কস্ট কতটা চেঞ্জ হলো 8, তো এটাই আমাদের মার্জিনাল কস্ট 8। আবার আউটপুট 1 থেকে 2 হলো, 1 বাড়লো, টোটাল কস্ট কতটা চেঞ্জ হলো 6, তাহলে এই 6টাই আমাদের মার্জিনাল কস্ট। এইভাবে আমরা মার্জিনাল কস্টগুলো ক্যালকুলেট করতে পারি। এবার একটা একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি যেটা তোমাদের পরবর্তীতে একটা অঙ্ক সলভ করতে হেল্প করবে। সেটা হচ্ছে দেখো একটা অঙ্ক এখানে পরবর্তীতে দেওয়া আছে যে কোয়ান্টিটি দেওয়া আছে, মার্জিনাল কস্ট দেওয়া আছে, বলা হচ্ছে এভিসি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করতে। এভিসি অর্থাৎ অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট মানে কোনটা? এইটা। সেটা কীভাবে বেরোয়? টোটাল ভ্যারিয়েবল কস্টের সাথে কোয়ান্টিটি ডিভাইড করে বেরোয়। ওকে, এইবার আমাদের কাছে এখানে কি দেওয়া আছে? আমাদের কাছে এখানে দেওয়া আছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের মধ্যে কোনো রিলেশান দেখা যাচ্ছে? কোনো রিলেশান কিন্তু মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের মধ্যে নেই। এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? সো দিস ইজ দ্য হোমওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ টু পুট ইন। আমি জাস্ট একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টোটাল কস্ট কার্ভটা,
টোটাল কস্টের যে ডেটাটা সেটা কিন্তু এই মার্জিনাল কস্টের ডেটা থেকেই বের করা যায়। 10 তো 10ই হবে, রাইট। তারপরে 8, সো মার্জিনাল কস্ট 8 আছে, তার মানে 8 বেড়েছে। এক ইউনিট আউটপুট বেড়ার মার্জিনাল কস্ট 8 মানে কি ভালো করে বোঝো। মার্জিনাল কস্ট 8 মানে হচ্ছে এক ইউনিট আউটপুট বা প্রোডাকশান বেড়ে যাওয়ার কারণে টোটাল কস্ট 8 বেড়েছে। টোটাল কস্ট ছিল কত 10, 8 বেড়ে তাহলে কত হয়েছে 18। আবার মার্জিনাল কস্ট 6 মানে কি এক ইউনিট আউটপুট বেড়ে যাওয়ায় অর্থাৎ 2 থেকে 3 হওয়ায় টোটাল কস্ট 6 বেড়েছে, ছিল কত 18, 6 বেড়ে কত হয়েছে 24। এইভাবে কিন্তু তোমরা টোটাল কস্টটা বের করে নিতে পারো। দিস ইজ মাই হিন্ট। নাও টোটাল কস্ট থেকে now you try to find out the average variable cost. Okay, so this is the function that you have to put in। এইটার উপরের চার্টের হেল্প নাও আর এটাকে করার চেষ্টা করো।